প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, এই অনুষ্ঠানের মধ্যে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আমরা এর আগে অনেকবার হৃদরোগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং পাশাপাশি হৃদরোগের অন্যান্য কারণগুলো নিয়েও আমরা কথা বলেছি। আজকে একটু ভিন্নভাবে ঠিক পেছন থেকে আলোচনাটা শুরু করতে চাই। আমরা হৃদরোগের যেসব কারণগুলো আমরা জানি, তার পাশাপাশি এর পেছনে কিছু সামাজিক কারণ রয়েছে। আমার মনে হয় যে সেই বিষয়গুলোকে একটু গুরুত্ব দিয়ে আমরা আজকে সামনে তুলে নিয়ে আসতে চাই। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। নিশ্চয়ই আপনারা ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 646-307-9828। আপনাদের ফোনের অপেক্ষা থাকবো আমরা। তার আগে পরিচয় করে দিচ্ছি আজকের অতিথির সঙ্গে। আপনারা সবাই তাকে চেনেন, নিউ ইয়র্কের প্রথিতযশা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট এবং মাউন্ট সিনাই হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সিএম হাসান। ডক্টর সিএম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ ডক্টর সজল, আজকের অনুষ্ঠানে আসার জন্য আমি খুব আনন্দিত। জি, অনেকদিন পর আমরা আসলে স্টুডিওতে মুখোমুখি হচ্ছি। এটা একটা বড় বিষয়, আপনাকে খুব সহসা স্টুডিওতে পাওয়া যায় না, আপনি খুব ব্যস্ত থাকেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা হৃদরোগ নিয়ে অনেক আলোচনা করি, আপনি অনেক বিষয় নিয়ে আমাদেরকে অবহিত করেন, অনেক নতুন নতুন বিষয় আমরা জানি, অনেক তথ্য উপাত্ত আমাদেরকে দেন, অনেক পরিসংখ্যান দেন এবং আমরা এতে আসলে অনেক সময় অনুপ্রাণিত হই, এনকারেজড হই এবং অনেক তথ্য জেনে আমরা চেষ্টা করি সচেতন হতে। তো আজকে যেটা আলোচনা করতে চাই, আপনি এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে যে সোশ্যাল যে বিষয়গুলো আছে, যেমন সামাজিক কারণ যে হৃদরোগের পিছনে দায়ী হতে পারে, মানে মূল কারণ তো আছে, তার পাশাপাশি তার যে একটা ভূমিকা আছে, সেটা নিয়ে এমন আলোচনা করা উচিত। আপনি বলছিলেন কেন সেই কারণগুলো গুরুত্বপূর্ণ। এই কারণে যে আমরা ব্যাখ্যা করতে পারি না এটা যে বাঙালিদের ভিতরে কেন পৃথিবীর সবচেয়ে বেশি হৃদরোগ হচ্ছে, এবং আমরা এই নিউ ইয়র্কের মধ্যেই অন্যান্য বিভিন্ন জাতির মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের কিন্তু আমাদের মতো এত বেশি হৃদরোগ হচ্ছে না। কিন্তু সেই হৃদরোগের যে মেইন স্ট্রিম কারণগুলি, যেটা যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল, তারপরে হাই ব্লাড প্রেশার, স্মোকিং বা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এগুলি সব কিন্তু অন্যান্য জাতির ভিতরেও বিরাজমান অবস্থায় আছে। কিন্তু এর মধ্যে আমরা কেন সবচেয়ে বেশি আক্রান্ত হলাম, তো এর মধ্যে সামাজিক সাইডটা আমরা হয়তো অনেক সময় খেয়াল করি না, বা আমাদের চিকিৎসক লেভেলে আমাদের সেটা বিষয়ে কোনো ইন্টারভেনশন করার কোনো ভূমিকা অতটা থাকে না, একমাত্র উপদেশ দেওয়া ছাড়া। তো এই সামাজিক কারণের মধ্যে প্রধান হলো যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা হাঁটাহাঁটি বা ব্যায়াম একান্তই না করা। এটা আমাদের কালচারালি অনেক বেশি, মানে ডিপ ডাউন আমাদের কালচারালি রয়ে গিয়েছে যে কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়াই ডেইলি দিন পার করে দেওয়া। আর তারপরে আপনার দুশ্চিন্তা করা, বসে বসে বা একা থাকা, এগুলির কারণে মানুষ আস্তে আস্তে হৃদরোগের যে সমস্ত অন্যান্য রিস্ক ফ্যাক্টর, সেগুলিকে এনহ্যান্স করে বা পাওয়ারফুল করে দেয়। যেমন ঘরে বসে যারা থাকছেন, তাদের আপনার ডায়াবেটিসের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাদের ওষুধের পরিমাণ অনেক বেশি হচ্ছে। ডায়াবেটিসের প্রতিটা ওষুধ যে উপকারী সেটাও কিন্তু ঠিক না। আমরা অনেক সময় ইনসুলিন পর্যন্ত চলে যাই, অনেকগুলি ট্যাবলেট যখন ফেল হয়ে যায় তখন সেই ইনসুলিনেরও কিন্তু অনেক সাইড এফেক্ট রয়েছে। আপনাদের পেট মোটা করে দিচ্ছে, ফিজিক্যালি আপনাকে কিছুটা ডিপ্রেসড অবস্থায় রাখছে, এবং শরীরের মধ্যে এটা ব্লাড প্রেশারের কারণ হয়ে দাঁড়ায় ইনসুলিন যখন বেশি পরিমাণে ইনজেকশন দেওয়া হয়। তো সেগুলিও কিন্তু আমরা সামাজিক কিছুটা সংশোধনমূলক আচরণের মাধ্যমে আমরা ওষুধের পরিমাণ কমাতে পারি। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন তাদের বেলায় আমরা তাদেরকে যদি এনকারেজ করি, গ্রুপে তারা এক্সারসাইজ করতে পারেন বা ইন্টারাকশন করতে পারেন বা হাঁটাহাঁটি করতে পারেন, সেই ব্যাপারটার দিকে হয়তো কিছুটা ফ্যামিলির অন্যান্য সদস্যদের ইনভলভ হওয়া উচিত বলে মনে করি। আর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যেমন ব্যায়ামাগারের ব্যবস্থা করা, বা এখানে নিউ ইয়র্কে কিছুটা ওই ওল্ডার হোম হিসাবে কিছু কিছু উদ্যোগ এই দেশের সরকার নিয়েছেন, সেখানে তাদেরকে উৎসাহিত করা যাওয়ার জন্য, যেখানে তারা কিছুটা সময় ব্যয় করতে পারবেন। ইদানিং দেখা যাচ্ছে যে একটা পাবলিকেশনে দেখলাম যে 47% এক্সট্রা মৃত্যু হচ্ছে হৃদরোগে যারা টোটালি আইসোলেটেড অবস্থায় থাকেন, এবং এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা নয়।
যাদের বয়স সাধারণত 65 এবং অ্যাবাভ হয়ে যায়, জি তাদেরকে দেখা যাচ্ছে যে বয়স্করা ঘরের ভিতরে চুপচাপ বসে থাকেন, সারাদিন টেলিভিশন দেখেন এবং রাতে 3 বেলা খাওয়া কিন্তু কখনো মিস হবে না, এবং রাতের বেলা ঘুমায় আবার সকালবেলায় দিনের পর দিন এইভাবে চলছেন। তা এইটা মানে চোখে পড়ার মতো না, কিন্তু যেহেতু মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। সেটাই, কারণ এটা তো প্রতিদিন হচ্ছে। তো আমি যদি এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত শুনতে চাই, আপনি যেটা বললেন যে আইসোলেশন, তো আইসোলেশনটা কিভাবে একটা মানুষের মানে দেহ মনে, আমি যদি এভাবে বলি, কিভাবে প্রভাব ফেলছে? এটা তো আসলে আমরা তো আপাত দৃষ্টিতে দেখছি যে আপনি যেটা বলছিলেন যে খাচ্ছে যাচ্ছে, কোনো বেলা খাওয়া মিস হচ্ছে না, টিভি দেখছে, কিন্তু তার মধ্যেও তো নিশ্চয়ই তার মধ্যে আমি জানি না আপনি কিভাবে বলবেন যে তার মধ্যে এটা 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 কি তার, এটাও তো এক ধরনের একাকিত্ব, এটা কি কোনোভাবে তার মানসিক চাপের কারণ হচ্ছে কিনা, যেটা প্রকারান্তরে যে হয়তো হার্টের উপরে একটা প্রেশার ফেলছে, বা এই যে বসে থাকছেন ফিজিক্যালি যে স্ট্যাগনেন্ট অবস্থায় থাকছেন, এই 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 আইসোলেশনটা কিভাবে আসলে এই হৃদরোগের দিকে ঠেলে দিচ্ছে একজন মানুষকে? যে আইসোলেশনের ফলে মানুষ তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক সাংঘাতিকভাবে কমে যাচ্ছে, এবং তার শরীরের মধ্যে কিছু নেগেটিভ হরমোন সৃষ্টি হচ্ছে, যেগুলি আপনার ব্যায়াম না করার কারণে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণে ডিপ্রেশনের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং তারা এক ধরনের অবসাদ রোগে আক্রান্ত হচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আপনার যখন আপনার খাওয়ার টাইম আসছে, সেই সময় একমাত্র হয়তো পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ডেকে খাওয়ার টেবিলে নিয়ে যাচ্ছেন, এবং সেখানে খাওয়া হয়ে যাওয়ার পর মুহূর্তেই ওনারা কিন্তু টেলিভিশনের সামনে আবার বসে যাচ্ছেন, যার ফলে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলির পরিমাণও কিন্তু অনেকখানি বাড়ছে। ব্লাড প্রেশারের যে চিকিৎসাটা আমরা করি ওষুধের মাধ্যমে, এর বাইরেও কিন্তু আরেকটা বড় চিকিৎসা রয়েছে, সেটা হলো এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত উপর সিস্টোলিক ব্লাড প্রেশার কমানো যেতে পারে, শুধুমাত্র 30 মিনিট করে এক্সারসাইজ প্রতিদিন করলে। সেই ঘটনাটা কিন্তু ঘটছে না, বদলে আমরা এক্সট্রা ট্যাবলেট দিয়ে তাদেরকে ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণের ব্যবস্থা করছি, মানে ওষুধের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, এবং ওষুধের পরিমাণ হলেও কিন্তু সেখানে একটা সাইড এফেক্ট হচ্ছে, বডির হরমোন সিস্টেম আপনার ডিরেঞ্জড হচ্ছে। পুরুষদের দেহে মহিলাদের হরমোন পরিমাণ বাড়ছে, এবং রিভার্স কেস হচ্ছে, মহিলাদের দেহে পুরুষদের হরমোন বাড়ছে। সো এখানে আপনার শরীর মধ্যে ওবেসিটি চলে আসছে, তো এর ফলে আপনার স্ট্রোকের পরিমাণও কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখা যাচ্ছে যে স্ট্রোকের পরিমাণ অনেক বেশি। আর স্ট্রোক সম্বন্ধে একটা কথা, যে যাদের একবার স্ট্রোক বা মিনি স্ট্রোক হয়, সেই তাদের কিন্তু পরবর্তী স্ট্রোক বা মিনি স্ট্রোক হওয়ার সম্ভাবনা 10 গুণ বেড়ে যায়, 10% না 10 টাইমস একবার হলে। জি, তখন তারা একটা সুপার হাই রিস্ক হিসাবে ঘোরাফেরা করছেন। আর এর ভিতরে যে হৃদরোগের বাসা বাঁধা শুরু হয়, সেটা তো অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ বা রক্তনালীর ভিতরে আপনার চর্বি জমে, কোলেস্টেরল জমে বা ট্রাইগ্লিসারাইড জমে যে আর্টারিগুলি ব্লক হয়, সেইটা কিন্তু প্রক্রিয়াটা অনেক বেশি দ্রুত গতিতে বাড়তে থাকে। তো সেটা সারা শরীরেই হয়, শুধুমাত্র হৃৎপিণ্ডে না, আপনার মগজের ভিতরে এটা হচ্ছে, বা গলায় ক্যারোটিড আর্টারি যেটার মাধ্যমে রক্ত সঞ্চালন হয় মস্তিষ্কে, সেগুলিতে হচ্ছে, এবং হাত পায়ের রক্তনালীগুলিও কিন্তু সংকুচিত হচ্ছে। তারপরে এই সমস্ত মানুষ যারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ বা সোশ্যালি আইসোলেটেড, তাদের কিন্তু দেহের এক ধরনের একটা বিশেষভাবে কিন্তু তাদের শরীরটা বেড়ে ওঠে। তাদের পা অনেক সরু থাকে, পেট কিছু বেশ খানিকটা মোটা থাকে, এবং হাত পাগুলি অনেকটা সরু হয়েই থাকে। তো এই ক্ষেত্রে আপনার একটা শব্দ আছে, সেটা হলো যে লিন বডি মাস। শরীরের ভিতরে মাসেলের পরিমাণ কিরকম, আপেক্ষিকভাবে যারা আইসোলেটেড থাকেন বা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকেন, তাদের শরীরে কিন্তু চর্বির পরিমাণ আপেক্ষিকভাবে আসল মাংসের তুলনায় অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং অনেক সময় তারা ওষুধের মাধ্যমে বা ওজেম্পিক বা সিমিলার ওষুধের মাধ্যমে ওজন কমিয়ে থাকেন, কিন্তু তাদের ওই সময় তাদের মাসেলের পরিমাণ আরো কমে যায়। তখন তাদের শরীরটা মোটামুটি ধরেন 20 পাউন্ড তারা ওজন কমালো, 20 পাউন্ডের মধ্যে মোস্টলি হয়তো 15 পাউন্ড আপনার মাসেল কমে গেল, অনলি 5 পাউন্ড আপনার ফ্যাট কমলো, যার ফলে পুরো বডিটা আপেক্ষিকভাবে ফ্যাট সমৃদ্ধ হয়ে গেল। তাদের সেই আলটিমেটলি তো মানে প্রপোর্শন যদি চিন্তা করি, প্রোটিন তো অনেক কমে গেল, শরীরটা দেখতে পাতলা লাগছে, কিন্তু অনেকখানি তারা ফ্যাট দ্বারা আচ্ছাদিত অবস্থায় আছেন। তো সেই চর্বিগুলিকে আপনার এটা থেকে নিস্তার পাওয়ার কিছু উপায় আছে। যেমন আপনি ব্যায়াম করলে তখন মাসেলগুলি একটু বড় হওয়ার চেষ্টা করে, এটা মাসকুলার হাইপারট্রফি বলে আছে। এই সময় আপনার যদি প্রোটিন সাপ্লিমেন্ট খায়,
তখন মাসেলগুলি আরো একটু সমৃদ্ধ হয়, উন্নত হয়, এবং ব্যায়াম করলে আবার কিছুটা চর্বি কমে আসে। সুতরাং যারা অনেক বেশি ওজনের কারণে ওজন কমাবার যে ইদানিংকারের ওষুধ ওজেম্পিক বা ট্রুলিসিটি, মুনজারো, জেপবাউন্ড, এই উইগোবি, এই সমস্ত ওষুধ যারা ব্যবহার করছেন তাদের জন্য কিন্তু ব্যায়ামের প্রয়োজনীয়তাটা অনেক বেশি, যাতে করে তারা যখন ওজন কমাবার সাথে সাথে যেন মাসেলগুলিকে হারিয়ে না ফেলেন। সেটাই। এবং মাসেল যাদের হারিয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে তারা কিন্তু আর্থ্রাইটিস রোগেও আক্রান্ত হচ্ছেন, তাদের জয়েন্টগুলি সাপোর্ট পাচ্ছে না, এবং সেই আর্থ্রাইটিস কারণে তখন তারা আবার আরেকটু ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কারণ কেউ পেইনফুল একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে কেউই চাবে না। সেটাই, মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শুনলাম আসলে, যে এই ওষুধগুলো খেয়ে আমরা যখন ওজন কমানোর চেষ্টা করি তখন দেখা যায় যে আপনি যেটা বলছিলেন যে তাতে মাংসপেশির পরিমাণ শরীর থেকে কমে যাচ্ছে, মানে যেটা খুব দরকার, এবং ফ্যাট হয়তো কমছে কিন্তু প্রপোর্শনেটলি সেভাবে কমছে না, তখন শরীরটা পাতলা লাগছে ঠিকই কিন্তু সেই শরীরটা একটা দুর্বল শরীর, কারণ যেহেতু সেখানে মাংসের পরিমাণ কম। তো এই জন্য আপনি ব্যায়ামের উপর গুরুত্ব দিচ্ছেন। আমি ব্যায়ামের বিষয়টা আরেকটু শুনতে চাই, কারণ এই ধারাবাহিকতা যদি আপনি বলেন যে আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি এবং আমরা বলেছি যে আমরা আসলে ব্যায়াম করতে চাই না বেশিরভাগ মানুষজন, এবং অনেক সময় হাঁটাচলা করার যে বিষয়টা আছে সেটাকেও আমরা ঠিক মানে আত্মস্থ করতে চাই না। তো একটা অনীহা আছে। আপনি বলছিলেন যে পরিবারের সবাই সদস্য মিলে যদি কিছু করা যায়, একটা মানে কাছাকাছি কোনো জিমে যাওয়া যায় বা কিছু করা যায় বা বাসায়, তো আসলে কিভাবে অর্গানাইজ করা যায়, এটাকে কিভাবে উদ্বুদ্ধ করবেন আপনি কিভাবে উদ্বুদ্ধ করেন আপনার? জি, আমি হয়তো গুরুত্ব আরোপ করি অথবা কিছুটা ব্যাখ্যা দেই, কিছুটা আমি ভিডিওর সহযোগিতা নিয়ে করি, কিন্তু এখানে মানে আমি একটু আবার বলি যে, আবার দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি যে ডক্টর সিএম হোসেন যেটা বলছিলেন যে উনি বারবারই ঘুরে ফিরে ব্যায়ামের কথা বলছেন, এবং ব্যায়ামে যেটা বলা হবে যে মাংসপেশি গড়ে উঠবে, শরীর সুস্থ থাকবে, কোলেস্ট্রল কমে যাবে, আপনি সুস্থ থাকবেন, সবকিছু মিলিয়ে যে রক্তনালীর সরবরাহ বাড়বে সব জায়গায়, মানে এত কিছু। কিন্তু আমরা কিন্তু ওই একটা কাজে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান, এবং ওষুধের ডোজ কমে যাবে আপনি বলছেন। এবার বলুন কিভাবে উদ্বুদ্ধ করা যায়? যে উদ্বুদ্ধ করার জন্য আমার মনে হয় পারিবারিক ইনভলভমেন্ট হওয়া উচিত কিছুটা। তো সেটা একটা জটিল এলাকা আসলে, কারণ আপনার নিউ ইয়র্কে বা আশেপাশে যারা থাকেন ইউএসএ তে সবার কিন্তু সময় হাতে কম, এবং বয়স্ক মা বাবার জন্য বা শ্বশুর শাশুড়ির জন্য এরকম আলাদা করে সময় দেওয়ার মতো হয়তো মানসিক শক্তিও থাকে না অনেকের। সারাদিন আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে যখন বাসায় ফেরত আসেন তখন তাদের হয়তো নিজের সময়ের কারণে, সময়ের অভাবের কারণে তারা সেই উদ্যোগটা নেন না। বয়স্করাও কিন্তু উদ্বুদ্ধ সহজে হতে চাচ্ছেন না, এবং একটা মানসিকতা যেহেতু বাংলাদেশে বয়স্করা তাদের বয়স্কদের দেখে আসছেন যে বাসায় কাজের লোক এসে তাদেরকে টেক কেয়ার করছে, এরকম একটা আশা থাকে যে যেটা আপনার এখানেও হয়তো কোনো কাজের মানুষ এসে হেল্প করবে, বা সেটা কিছুটাও হয়তো এদেশের সরকারের মাধ্যমে অ্যারেঞ্জ হয়, হোম কেয়ারের ব্যবস্থা আছে, কিছু কিছু মানুষ পাচ্ছে, কিন্তু অত বেশি এই সাপ্লাইটা কিন্তু নাই। তো বয়স্কদেরকেও এটা মানসিকভাবে শুরু থেকেই, যখন তারা অসুস্থ হয়ে যাওয়ার আগে থেকে কিন্তু তাদেরকে যদি আপনারা অভ্যাস করানো শুরু করেন, সেটাই, এবং অল্প বয়স্ক যারা আছে তাদেরকেও কিন্তু পিতামাতা বা ফ্যামিলি মেম্বার যারা গার্ডিয়ান হিসেবে আছেন তারা তাদেরকে যদি উদ্বুদ্ধ করে থাকে যে না তোমরা ব্যায়াম করো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ব্যায়ামের মাধ্যমে আপনার সোশ্যাল আইসোলেশনটা অনেকটা কমানো যেতে পারে, যে হয়তো তারা গ্রুপ এক্সারসাইজ করছে বা গ্রুপ ইয়োগা করছে, এটার মাধ্যমে আপনার যে আইসোলেশনের মাধ্যমে যে আমরা জানছি যে 47% এক্সট্রা ডেথ হচ্ছে হৃদরোগ এবং স্ট্রোকের কারণে, সেটা অনেক একটা ভয়াবহ তথ্য। কিন্তু আপনি দেখেন কোলেস্টেরলের কারণে কিন্তু এটা এত বড় একটা সংখ্যা দেওয়া হয় না, বা ডায়াবেটিসের কারণেও, সিগারেটের কারণেও কিন্তু এত বড় একটা সংখ্যা দেওয়া হয় না, যেটা আপনার সোশ্যাল আইসোলেশনের কারণে হচ্ছে। তা আমরা হয়তো এক সময় আমরা আমাদের বয়স্কদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসি, এবং অনেক সময় হোম কেয়ারের কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু বদলে আমরা বয়স্কদেরকে হয়তো সেরকম রিটার্ন দিতে পারি না তাদেরকে। কিন্তু আপনি একটা যেটা বলছিলেন আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এই সাজেশনটা, যে একটা গ্রুপে করা যেতে পারে। বয়স্ক যারা আছেন তারা যদি একটা গ্রুপে করেন তখন মানে লাভটা অনেক বেশি, কারণ একই সাথে তার সোশ্যালাইজেশন হচ্ছে, একই সাথে তিনি ব্যায়ামটাও করছেন। 4-5 জনে যদি তারা তার পছন্দের লোকজন নিয়ে শুরু করেন, আমার মনে হয় যে সেটা তো একটা অনেক একটা ভালো উদ্যোগ হতে পারে। আমার মনে হয় যে এই বিষয়টা আমার মনে হয় যে দর্শক আপনারা দেখতে পারেন করা যায় কিনা। তো আপনি যেটা বলছিলেন যে এই আলোচনার মধ্যে যে বয়স্কদেরকে উদ্বুদ্ধ করা, এটা একটা বিষয় গেল,
এবং আমরা যেহেতু মানে বয়স্কদের মধ্যে অনেকের আছে যে তার একটা অজুহাত খোঁজেন যে আমি কিভাবে করব, এটা তো আছে। কিন্তু আবার যেটা যারা করছেন মানে একটা গ্রুপ আছেন, তারা কিন্তু দেখা যায় যে ওই অনেক আগে থেকেই এগুলো করে অভ্যস্ত, হয়তো খেলাধুলা করতেন, ব্যায়াম করেন, তারা কিন্তু বয়স বেড়ে যাওয়ার পরে 70-80 পরেও কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু সেই অভ্যাসটা ধরে রেখেছেন। আপনি যেটা বললেন যে এই মানে অভ্যাসটা গড়ে তোলা দরকার, যারা তরুণ আজকে তাদের মধ্যেও দরকার। জি, তো এই প্রেক্ষাপটে আরেকটা জিনিস আপনি বলছিলেন যে সোশ্যালাইজেশন, এটা একটা বিষয়। আর যদি আরেকটা অন্যভাবে বলি যে সোশ্যাল রিলেশনশিপ, হ্যাঁ, তো সোশ্যাল রিলেশনশিপ তো আমরা অনেকভাবেই গড়ে তুলি, আমাদের কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে, নানান মানে অনেকগুলো ক্ষেত্র আছে। তো এটা কিভাবে এই হেল্প করতে পারে, এটার মানে এই রিলেশনশিপটা ভালো হলে এটা কি হৃদরোগের সহায়তা মানে প্রতিরোধে সহায়তা করে? জি, অবশ্যই। সেক্ষেত্রে আপনার যদি সোশ্যাল ইন্টারাকশনগুলি আপনার বেড়ে যায়, তো সেক্ষেত্রে আপনার যে আইসোলেশনের কারণে হৃদরোগে মানুষের মৃত্যু, সেটা অনেক অথবা গুরুতর অবস্থানে চলে যাওয়া, সেগুলি বেটার হবে সোশ্যাল ইন্টারাকশনগুলি যদি ইমপ্রুভ করা যায়। তা আমাদের কিন্তু কালচারালি একটা জিনিস রয়েছে, সেটা হলো একটা প্রেসক্রাইব একটা রোল সবাই এক্সপেক্ট করে। যাদের বয়স 60 হয়ে যায় তাদের থেকে কিন্তু একটা বয়স্ক আচরণ সবাই আশা করে থাকে যে না, উনি এখন বয়স্ক লোকের মতো আচরণ করবেন। আচ্ছা, আপনার যখন বয়স আপনার 70 হয়ে গেল, তখন কিন্তু সামাজিকভাবে একটা আশা আছে যে উনি একটা বয়স্ক লোকের মতো দাড়ি, টুপি, পাঞ্জাবি এটা করার তারপর বিহেভিয়ার ও কথাবার্তা সবকিছুতে, এবং তারা কিন্তু এই প্রেসক্রিপশনটা মেনে নিয়েছেন। একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এই প্রেসক্রিপশন মেনে, আপনি দেখবেন যে কোনো এক জায়গাতে কোনো পিকনিকে গেলে তাদেরকে হয়তো পায়জামা, পাঞ্জাবি, মাথায় টুপি পরে তারা একদিকে খুব মানে নিস্তেজ অবস্থায় কথা বলছে। তাদের কথাবার্তা কিন্তু সীমিত, তাদের সাথে কিন্তু আপনি মানে কি বিষয় নিয়ে কথা বলবেন সেটাও কিন্তু খুবই সিলেক্টিভ। আপনি তার সাথে একটা মুভি নিয়ে কথা বলতে পারবেন না যে এই মুভিটা দেখেছেন কিনা, বা কারণ উনি একটা প্রেসক্রিপশনের শিকার কিন্তু ওনার মধ্যে। কিন্তু এদেশে সেই জিনিসটা নাই। এদেশে গলফ খেলাটা চলছে, অনেক বয়স্ক মানুষ গলফ খেলছে, যার ফলে তাদের মধ্যে কিন্তু হৃদরোগের পরিমাণ অনেক পরিমাণে কম আছে। যারা ককেশিয়ান বা সাদা পপুলেশন, তাদের ভিতরে কিন্তু তারা পিৎজা খাচ্ছে কিন্তু তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছে না, সবচেয়ে কম তাদের ভিতরে। তারপরে হলো যারা কালো লোক আছেন তাদের মধ্যে হৃদরোগ অনেক বেশি হয়, কিন্তু তাদের থেকে আমরা বহুগুণ উপরে আছি। বাঙালি হওয়ার কারণে আমাদের হৃদরোগের পরিমাণ একটা অস্বাভাবিক পরিমাণে, যেটা আপনার 23 সালের স্ট্যাটিস্টিক্সে বাংলাদেশিদের নাম আলাদা করে মেনশন করেই বলা হয়েছে যে আপনার হাইয়েস্ট ইন ইউএসএ হলো আমাদের বাংলাদেশিদের পরে। ইন্ডিয়ানরা আমাদের থেকে এক ধাপ, পাকিস্তানের এক ধাপ নিচে, এবং ইন্ডিয়ানরা 2 ধাপ নিচে আমাদের। তা আমরা নিশ্চয়ই এমন কিছু একটা কাজের সাথে জড়িত হয়ে পড়ছি যেটার কারণে আপনার এত বেশি আমরা হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তো এর মধ্যে ইনঅ্যাক্টিভিটিটা, কারণ রিস্ক ফ্যাক্টর কিন্তু সবার জন্যই কমন, যাদের প্রত্যেকেরই কিছু রিস্ক ফ্যাক্টর তো সবার জন্য কমন। জি, কিন্তু আমাদের কোনো একটা বিহেভিয়ার বা আচরণ আমাদেরকে করছে, সেটার ব্যাপারে আমাদের একটু গবেষণা করা উচিত। কিন্তু সেইটার ব্যাপারে আমার মনে হয় যে মেইন স্ট্রিম পপুলেশনের যে লাইফস্টাইলটা, সেটার সাথে আমরা হয়তো কিছুটা কাছাকাছি আসতে পারি কিনা সেটা দেখতে হবে। আমেরিকান জিমের মধ্যে যদি আপনি কখনো ঢুকেন, আপনি কিন্তু কখনো দেখবেন না যে আমাদের দেশি লোক ওখানে বসে ব্যায়াম করছে। হ্যাঁ, করলেও তারা হয়তো তরুণ যারা তারা করছেন, মানে তরুণ বয়স্ক লোকদের যাদের সবচেয়ে কম প্রয়োজন তারাই করছেন, বয়স্ক লোককে আপনি কখনো দেখবেন না। কিন্তু আমাদের বয়স্কদের জন্য আলাদা কোনো জিম বা গ্রুপ মানে অ্যাক্টিভিটির খুবই কম ব্যবস্থা আছে। নিউ ইয়র্ক সিটি থেকে হয়তো কয়েকটা আছে। তা এগুলির সম্বন্ধে যখন আপনি মোটিভেট করার চেষ্টা করবেন, সেটাতেও কিন্তু আপনি অতটা সাড়া পাবেন না। আমরা একটা প্যাটার্নে বহু বছর ধরেই চলছি, এবং আমি অবশ্য নিকট ভবিষ্যতে খুব একটা আশার আলো অতটা দেখি না। কারণ যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যাবে বা মানুষ উদ্বুদ্ধ হবে বা হৃদরোগ সম্বন্ধে আলোচনা হবে। আপনি যদি আমাদের রেডিও টেলিভিশনের মধ্যেও দেখেন, স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনেক কম, যদিও এটা একটা সবচেয়ে বড় কারণ, অনেক বড় একটা কারণ। তো সেখানে খুব একটা অনুষ্ঠান হচ্ছে না, এটা জনপ্রিয় হবে না, স্বাস্থ্য বিষয়ক আলোচনা জনপ্রিয় হবে না। কিন্তু আপনি যখন অন্যান্য বিনোদনমূলক দিচ্ছেন তখন, অথবা খবর না জনপ্রিয় হবে যদি আপনি ওই মানুষের যে সে যেটা চায় তার মানে তার মনের মতো করে বলেন। মনে করেন এখন যদি বলেন যে ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টি খাওয়া সমস্যা না, তো ওইটা কিন্তু খুব পপুলার হবে। মানে যেটা মানে এরকম মানে প্রচারও কিন্তু অনেক বিষয় আছে। আমরা মাঝখানে শুনেছি যে কিটো ডায়েট নিয়ে অনেক বা ইয়ে নিয়ে, কিন্তু পরে দেখা গেলো যে গবেষণা দেখা গেলো যেগুলি ভয়ঙ্কর বিষয়। এগুলি অলরেডি প্রতিষ্ঠিত গবেষণা, সেটাই অনেক লক্ষ লক্ষ মানুষের উপরে গবেষণা হয়েছে। জি জি।
তো ডায়াবেটিক আলাদা মিষ্টিও আছে, মানুষ ডায়াবেটিক মিষ্টি খেতেও পারে স্প্লেন্ডার মাধ্যমে বা ইকুয়াল এই জাতীয় জিনিসের মাধ্যমে মিষ্টি বানায় বিক্রি করছে, ইন্ডিয়ানা করছে, কয়েকটা দোকানের মধ্যে পাওয়া যায় নিউ ইয়র্কে, যেখানে আপনার পুরোপুরি মেইন স্ট্রিম মিষ্টির মতোই আছে, কিছুটা সামান্য স্বাদের তফাৎ, যে কিন্তু সেটার উপরে গবেষণা। কিন্তু আমার মনে হয় আমাদের বাংলাদেশে যাদের মধ্যে লিডারশিপ, কমিউনিটি লিডারশিপ থেকে হয়তো কিছুটা উদ্যোগ নেওয়া উচিত যে দেখি আমাদের হৃদরোগের জন্য কোনো কিছু করা যেতে পারে কিনা। তো হয়তো সময়ের পরিক্রমায় আমরা সেই পরিবর্তন দেখতে পাবো। আরেকটা যেটা মানে আমরা কমিউনিটি দেখি যে আমরা যখন কোনো ডাক্তারকে কাছে পাই আমরা নানান প্রশ্ন করি, নানান জিনিস জানতে চাই, কিন্তু আমরা একটাও কিন্তু আমরা মেনে চলবো সেটা জানার জন্য করি না। আমরা হয়তো জানার চেষ্টা করি যে হ্যাঁ মানে আসলে কি করব কি না করবো। আলটিমেটলি দেখা যায় যে ডাক্তার যেটা বলেন সেটা কিন্তু ওনারা জানেন যে ডাক্তার কি বলবেন, তারপরে কিন্তু জনে জনে জিজ্ঞেস করবেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় তারা সেটা প্র্যাকটিস করেন না। তো এটা আসলে তো হচ্ছে, কিন্তু আমরা এভাবে বলতে থাকবো, বলতে বলতে যদি খুব সহজ একটা ব্যায়ামের ইকুইপমেন্ট আমরা পাই, সেটা হলো বাড়ির সিঁড়ি। বাড়ির সিঁড়িতেই কিন্তু অনেক ভালো ভালো ব্যায়াম করা সম্ভব, একতলা থেকে দোতলা, দোতলা থেকে আবার একতলা। এই ব্যায়ামের মাধ্যমে আপনি অ্যারোবিক এক্সারসাইজ করলেন, আপনার ব্যালেন্সের এক্সারসাইজ হলো, পায়ের সার্কুলেশন, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, কতবার করলে মোটামুটি আপনার নির্ভর করে যে তাদের কোনো গুরুতর হৃদরোগ আছে কি নাই। করলে শুধু স্পিডটা আপনার কমাই দিতে হবে, আর সময়টা বাড়াই দিতে হবে, আস্তে আস্তে ধাপে ধাপে সময়ের পুরটা বাড়াই দিতে হবে। ব্যায়ামের তীব্রতা অত জরুরি না, ব্যায়ামের সময়টাই সবচেয়ে বেশি জরুরি। যে আপনি ধীরে সুস্থে যদি ব্যায়াম করেন, কিন্তু আপনি যদি সময় দেন 45 মিনিট, সাধারণত রিকমেন্ডেশন হলো 30 থেকে 45 মিনিট মিডিয়াম এক্সারসাইজ। কিন্তু লো লেভেল এক্সারসাইজও তো কেউ করছে না। আপনার ঘরে সিঁড়ি আছে কিন্তু কেউ সিঁড়ি দিয়ে একতলা দোতলা করছে না, কিন্তু মানুষ না করতে চায়। পরবর্তী যখন বলছে যে আমাকে এটা দিয়ে যাও, তো রোগী হিসেবে যখন আসছে বলে আমি একতলা উঠতে পারছি না, না পারার কোনো কারণ নেই। আমরা অনেক সময় পাই যে এনজিওগ্রামের মাধ্যমে দেখি বা হার্টের আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখি যে খুব একটা হৃদরোগ নাই, কিন্তু পারছে না। তার কারণটা কি? উদ্যোগ নাই, চর্চা নাই। আপনি যেমন গলা না সাধলে আপনার গান আসবে না ঠিক মতো, ব্যায়ামের বেলাও তাই। আপনি প্রথম 3 দিন চেষ্টা করার পরে দেখবেন চতুর্থ দিন আপনার ব্যায়ামের অ্যাবিলিটি অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এবং হাতের ব্যায়াম মাধ্যমে হৃদরোগ, শরীরের ঊর্ধ্বাংশের ব্যায়ামের মাধ্যমে হৃদরোগের আপনার উপকার অনেক বেশি এবং স্ট্রোকের উপকার অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনি শীতকালে বা গরমকালে আপনার ঘরে বসে আপনার ব্যায়াম করতে পারেন। হাতে ঘোরাবার যেই আর্গোমিটার ছোট ছোট বাইক পাওয়া যায়, সেগুলি আপনার আধা ঘন্টা ঘোরালেও আপনি অনেকখানি উপকার পাবেন। তো এছাড়া আপনার পানির বোতলের মধ্যে পানি দিয়ে 2 হাতে 2টা বোতল নিয়েও অনেক পরিমাণে ব্যায়াম করা যায়। আচ্ছা, তো আমরা আরো এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু দেখি কে আছেন। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছি যে আমি ব্যায়াম করলে আমার বুকটা খুব ধড়ফড় করে, আবার একটু হার্টের মধ্যে ব্লকেজ আছে, তো একটু বেস্ট অ্যাডভাইস কি হার্ট অ্যাটাকটা প্রতিরোধ করার জন্য? আর আমার ডায়াবেটিসও আছে, পায়ে খুব ব্যথা করে, একটু এই ব্যাপারে বিস্তারিত ভালো একটা উপদেশ চাচ্ছি। জি, আপনার বয়স কত এখন? 65। আপনার মানে কি ধরনের মানে হার্টের ব্লক আছে? আপনাকে স্ট্যান্ড করানো হয়েছে, রিং পরানো হয়েছে? স্ট্যান্ড রিং হয় নাই, এমনি ব্লকেজ ধরা পড়েছে। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই যে কি করলে হার্ট অ্যাটাকটা প্রতিরোধ করা যাবে। আচ্ছা, আপনি কোনো প্রশ্ন করবেন কিনা? জি, আপনার A1C যেটাকে 3 মাসের ডায়াবেটিসের গড় হিসাব, সেটা কি পরিমাণে আছে? 7, 8, 9? 8, 9 এরকম। জি, 8, 9। আচ্ছা আচ্ছা। তো এক্ষেত্রে আপনার আমি যতটুকু মনে করতে পারি যে আপনার হয়তো এনজিওগ্রাম করা হয়েছে, হয়তো ব্লক পাওয়া গিয়েছে, কিন্তু আপনার কোনো স্টেন্টের প্রয়োজন হয় নাই, সেটাই হয়তো সিচুয়েশন আমি মনে করছি। তো এক্ষেত্রে জি, তা আপনার যদি উপসর্গ দেখা যায় যে আপনি সামান্য ব্যায়াম করতে গেলে আপনার বুক ধড়ফড় করছে, তাহলে আপনি ওষুধ অ্যাডজাস্ট করার মাধ্যমে অনেক উপকার পেয়ে যাবেন। সাধারণত মেটোপ্রোলল বা অ্যাটেনোলল এই জাতীয় ওষুধ, যেটা আপনি মোস্ট লাইকলি আপনি হয়তো খাচ্ছেন না, সেটা আপনি আপনার মেডিকেল ডাক্তারকে ঠিক এই উপসর্গগুলি বললে ওনারা এটার ডোজটা একটু বাড়িয়ে দেবে। তো সেক্ষেত্রে আপনার বুক ধড়ফড়ানিটা যখন চলে যাবে, তখন আপনি অনেকখানি মানে উৎসাহ পাবেন, অনুপ্রাণিত হবেন যে ব্যায়াম করতে গেলে দেখতেছেন আপনার আর বুক ধড়ফড় করছে না, বা হাঁপানি
হাঁপানিটা কিন্তু বুক ধড়ফড়ের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আপনার যদি হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলে, দ্রুত গতিতে বলতে বোঝায় যদি আপনার 90-এর উপরে চলে যায় তখন আপনার শ্বাসকষ্ট হবেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেহেতু আপনার হার্টটা পুরোপুরি রক্তে ফিল আপ করতে পারে না, এবং সেটার থেকেই আপনার কষ্টটা হয়। তো মেটোপ্রোল বা সিমিলার ওষুধ যেগুলি আছে সেটার মাধ্যমে হার্টবিটটা আপনার কমায় 60-এর দিকে রাখা যায়। ব্যায়াম করলেও সেটা 60 থেকে হয়তো 70 পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে। তো সেটা আপনাকে সুযোগ দিয়ে দিবে যে আপনি সিঁড়ি বেয়ে ওঠানামা করলেন বা ছোটখাটো ব্যায়াম করলেন। তবে এই সব কিছুই ধীরে ধীরে হতে হবে এবং আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে, এবং ওষুধের পরিমাণ অনেক সময় বাড়ায় দিতে হয় বেশ খানিকটা। যেমন অনেকেরই 100 মিলিগ্রাম মেটোপ্রোল দিনে 2 বার লাগে। আরেকটা হলো যে ওষুধ নিয়ে কিন্তু ডাক্তারদের সাথে রোগীদের একটা দর কষাকষি চলে যে একটু ওষুধ কমায় দেন, এতগুলি ওষুধ খেলে আমার ভাত খাওয়ার ইয়ে থাকে না। একটা জিনিস মনে রাখতে হবে, যখন একটা ওষুধ দিনে 2 বার বলা হয় খেতে, এটা কিন্তু ডবল ডোজ বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে যে আপনি সারাদিনই এটা কভারেজ পাবেন। কারণ একটা ওষুধ আপনার দেহে মাত্র 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত, অধিকাংশ ওষুধই, সবগুলি না, অধিকাংশ ওষুধই, যেমন অ্যামলোডিপিন থাকে 30 ঘন্টা, কিন্তু আপনার মেটোপ্রোল থাকে আপনার 7 ঘন্টা 8 ঘন্টা। কিন্তু যারা দিনে একবার করে খাওয়ার চেষ্টা করেন, তার মানে আপনি 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা বা 8 ঘন্টা আপনার ওষুধ থাকলো শরীরে, এরপরে আপনি ওষুধ ছাড়াই চলছেন। তো সেক্ষেত্রে আপনার স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। এই জন্য অনেক সময় ভোর রাতে, শেষ রাতে মানুষের কিন্তু স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, মানুষ অ্যাম্বুলেন্স ডাক দেয়, হাসপাতালে চলে যায়। এটার কারণ হলো যে আপনার ওষুধের পরিমাণটা। আর ডাক্তাররাও কিন্তু অনেক সময় চেষ্টা করে না যে না, এত কিছু বোঝাবার সময় না, উনি খেতে চায় না দিনে 2 বার, ঠিক আছে একবার করে খান যতটুকু পারেন। এদেশেও মনে রাখতে হবে যে ডাক্তাররা কিন্তু কাজ করতে করতে এক পর্যায়ে হয়তো তারা উৎসাহ হারিয়ে ফেলে যে না ঠিক আছে উনি এভাবে চলতে যাচ্ছে, ঠিক আছে উনি ওনার মতো করেই চলো। কিন্তু একবার যখন আপনার স্ট্রোক হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, বিছানায় পেশা পায়খানা হলো এবং হাঁটার ক্ষমতা চলে গেল, তখন কিন্তু আপনি নার্সিং হোমের বাসিন্দা হিসেবেই সবাই গণ্য করবে এবং খুব অল্প সময়ের ভিতরেই নার্সিং হোম থেকে আপনাকে মানুষ নেওয়ার জন্য চলে আসবে। তো এটা এই দেশের জন্য প্রযোজ্য। আমাদের দেশে আমরা হয়তো কাজের লোক দিয়ে আমরা সেটা ঠেকাই। তো ঘুরে ফিরে আপনার যে ব্যায়াম করতে যে অসুবিধা হচ্ছে, তো আপনার সেই ব্লকের পরিমাণ কত, আমি মনে করছি যে আপনার ব্লকের পরিমাণ ওই পরিমাণ না যেটার কারণে আপনার হয়তো বাইপাস সার্জারি বা স্টেন্ট লাগানো প্রয়োজন। তো যেহেতু আপনার অল্প পরিমাণে আছে এবং ডায়াবেটিসটা আপনার সাধারণত বলা হয় যে 70-এর নিচে যদি আপনার A1C বা 3 মাসের গড়, 70-এর নিচে বয়স হলে 7-এর মধ্যে থাকতে হবে, 70-এর উপরে উঠলে 8 হলেও চলে, কারণ আপনি ততদিন 70 বছর আপনার জীবন চলে গিয়েছে, সুতরাং এরপরে 8 হলেও চলে। তো 70-এর নিচে যদি আপনি 8 মেনে নেন, তাহলে আপনার 1 বছরে 3 বছরের আয়ু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তখন আপনার যে সমস্ত ছোটখাটো ব্লক, সেগুলি খুব দ্রুত গতিতে বেড়ে 90% বা 100%-এ পরিণত হয় যদি আপনার A1C-টা 8-এর কাছে চলে যায়। তো এক্ষেত্রে 7 এবং 8-এর মধ্যে কিন্তু একটা মারাত্মক তফাৎ আছে। A1C সেটা কিন্তু আবার আঙ্গুল ফুটায় যে রক্ত পরীক্ষা করে বাংলাদেশে, সেই সংখ্যাটা না। এটা নিয়ে আবার অনেকে বিভ্রান্তি রয়েছে যে বাংলাদেশে যেহেতু আমরা 18 দিয়ে ভাগ করি, আমেরিকান দৈনন্দিন যেটা আঙ্গুল ফুটায় করি, সেটা মিলিমোলে করে আসলে। হ্যাঁ, সেটা মিলিমোলে করে, কিন্তু সেটাকে অনেকে A1C-র সাথে সন্দেহ, হ্যাঁ নাম্বারটা কাছাকাছি, কাছাকাছি নম্বর বলে। তো এখানে A1C আপনার 7 এবং A1C 8-এর মধ্যে কিন্তু হায়াত মৌতের বিশাল ডিফারেন্স আছে। এটা তো মানুষের ক্ষেত্রে আসলে সাথে থাকাটা আপনার জন্য খুব সহজেই অর্জনযোগ্য। এটার ইদানিং কালের ওষুধের ব্যবহার করলে এটা আপনার ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমি ইনসুলিনের কথা বলছি না, আমি অন্যান্য ইনসুলিনের সাথে অন্যান্য ইনজেকশন যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যান্য ওষুধ যেমন ওজেম্পিক বা ট্রুলিসিটি, এই লাইনের ওষুধের মাধ্যমে আপনি খুব সহজেই এটাকে সাথে নিয়ে আসতে পারবেন। অনেক সময় ওষুধ খেলে একটু বাজে ফিলিং আসে বা মুখের স্বাদ নষ্ট হয় বা অনেক কিছু হয়, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার আয়ু বাড়বে, স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা আপনার 30-40 ভাগ কমে যাবে। এবং ইদানিং বলছে যে যারা ওই ওষুধগুলি ব্যবহার করে, ওজেম্পিক বা ট্রুলিসিটি, এটাতে আপনার ডিমেনশিয়া, যেটা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, এটা হলো খুব রিসেন্ট একটা আবিষ্কার যে স্মৃতিশক্তি শতকরা 50 ভাগ আপনার পুরা ফেরত আসে অথবা খারাপ হয় না এই সমস্ত ইনজেকশনের মাধ্যমে। তো এই জন্য এগুলির দামও অনেক বেশি ধরে এবং ইন্স্যুরেন্সে অনেক সময় কভার করতে চায় না। কিন্তু এগুলি ব্যবহারের ব্যাপারে আপনার অনীহা না, আপনার উৎসাহ থাকা উচিত। কারণ আপনি তো এটার উপকারিতাটা থেকে নিজেকে বঞ্চিত করলে আপনার মেমোরি যখন চলে যাবে, তখন এক পর্যায়ে তখন আপনার নিজের
নিজেকে সেটা আপনার জানতে অসুবিধা হবে। তার মানে হচ্ছে যে ওনার যেটা করা উচিত যে বুক ধরফরানোর জন্য ওনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধেরটা অ্যাডজাস্ট করলে ওনার হয়তো এটা কমে যাবে এবং উনি যেই দরকারি ব্যায়ামটা সেটা করতে পারবেন। একই সাথে ভালো থাকার জন্য মানে ভবিষ্যতে জটিলতা প্রতিরোধ করার জন্য আপনি যেটা বলছিলেন যে A1C-টাকে 7-এ নিয়ে আসতে হবে, সেটার জন্য হয়তো ওষুধ পরিবর্তনের দরকার পড়বে। জি, অনেক ধন্যবাদ দর্শক। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবে অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম যে সামাজিক যেসব কারণে হৃদরোগ হতে পারে বা অলরেডি যাদের হৃদরোগের ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলোকে বাড়িয়ে দিতে পারে, সেগুলো আজকে আমরা আলোচনা করছি। আমাদের সাথে উপস্থিত আছেন মাউন্ট সিনাই হাসপাতালের কার্ডিওলজিস্ট, ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট, অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর সিএম হাসান। তো ডক্টর সিএম হাসান, অনেক কথা হলো এবং যেটা আমি বুঝলাম যে মানে বেঁচে থাকার স্বপ্ন, সুস্থ থাকার স্বপ্নটা আসলে জরুরি খুব। বয়স্কদের মধ্যে তো বিশেষ করে, তরুণদের তো আছেই হয়তোবা, কিন্তু আমাদের মধ্যে বয়স্করা যেমন ওই যে আপনি একটা কথা বললেন না যে একটা প্রেসক্রিপশন আমাদের কাছে অটোমেটিক চলে আসে যে আমার এই বয়স, তো আমাকে এই কাজ করতে হবে, এখানে যাওয়া যাবে না, মানে আমাদের সবকিছুটা আচরণ বিধির মধ্যে চলে যায় এবং আমরা সেটাই মেনে চলি এবং সেই প্রেসক্রিপশন ফলো করতে যেয়ে কিন্তু দেখা যায় যে আমরা আসলে অনেক কিছুকে বিসর্জন দিচ্ছি এবং সেই বিসর্জন দেওয়ার যে আমাদের স্বপ্নটাও বিসর্জিত হয়ে যাচ্ছে একই সাথে। তো মানে সেটার জন্য শেষ কি বলবেন? এখানে বলা যেতে পারে যে আমরা যারা বয়স্কদের ভিতরেও কিন্তু তারুণ্যের আভাস থাকে, মানসিকতা থাকে এবং তাদের সেই তারুণ্য কিন্তু আপনাকে দীর্ঘ জীবন দিতে পারে। মানসিক তারুণ্য, আমি বলবো না যে শারীরিক তারুণ্য, মানসিক তারুণ্য যদি আপনার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি কিছুটা নিজের দেহের প্রতি সচেতন হবেন, শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে। রক্ত পরীক্ষা আপনার ঠিক মতো করে দেখতে হবে যে না আমার রক্তে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, A1C, থাইরয়েড এগুলি সব ঠিক মতো আছে কি। আপনি অনেক কিছুরই তো হিসাব রাখবেন, তাই না? দেশে জমি জমা, টাকা পয়সার যেমন হিসাব থাকে এগুলির কিন্তু হিসাব লিখে রাখা উচিত বলে মনে করি আমি। এবং লিখে থাকলে একটু সুবিধা হয়, ডাক্তাররা উৎসাহিত হয় যে আপনার ওষুধটা এরকম ছিল, এবার এইভাবে দিলাম, একটু বাইরে দিলাম। আর আমরা যেহেতু আজকে সামাজিক সাইডটা ডিসকাস করছি হৃদরোগ ব্যাপারে, তো সেক্ষেত্রে আপনার নিজস্ব যদি একটা স্বপ্ন থাকে যে না আমি দীর্ঘজীবী হতে চাই, আমি আমার স্বকীয়তা ধরে রাখতে চাই এবং আমাদের যদিও আমাদের সবারই ভালোবাসার মানুষ আশেপাশে, ছেলে মেয়ে, বাবা মা সবাই, ভাই বোন সবাই কিন্তু আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু এর বাইরেও কিন্তু আপনার একটা নিজস্ব মত থাকবে, সেটা যেন হাইজ্যাক না হয়ে যায়। সেটার জন্যই মনে রাখতে হবে যে আপনার দীর্ঘ জীবনের একটা ইচ্ছা আছে, আপনি হয়তো এক জায়গাতে ট্রাভেল করতে যেতে চান, এটা যেন এটা মানে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত না হয়, আপনার একটা মন খুশি রাখার জন্য। আপনি যেহেতু আজ জানলেন যে সোশ্যালি আইসোলেটেড হয়ে যান যদি, সেক্ষেত্রে আপনার হৃদরোগের পরিমাণ, স্ট্রোকের পরিমাণ অনেক বেশি আছে। সুতরাং আপনার দুই একটা পছন্দ থাকতে পারে, আপনি হয়তো দেশে গিয়ে ঘুরে আসতে চান, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার মানসিক স্বাস্থ্য এবং হৃদরোগের স্বাস্থ্যের জন্য। এগুলি আপনি ওষুধের মাধ্যমে এটার মানে ব্যাকআপ করতে বা অর্জন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার ইচ্ছাগুলির যাতে প্রতিফলন হয়, শতকরা 100% ক্ষেত্রে নাও হতে পারে, শতকরা 40% ক্ষেত্রে হলেও কিন্তু আপনার আছে। ইদানিং আমরা যেটা দেখি যে ঘরে ঘরে বয়স্করা বসে আছেন এবং যারা তরুণ অথবা মধ্যবয়স্ক তারা ডিসিশন নিচ্ছেন কিন্তু তাদের সম্বন্ধে। তারা অনেকেই শারীরিকভাবে অক্ষম আছেন, কিন্তু যারা সক্ষম আছেন তারাও কিন্তু ওই একই প্যাটার্নে লাইফ লিড করছেন, যে আপনাকে হয়তো মাসে একদিন হয়তো বাইরে নেওয়া হবে, অন্য সময় আপনি 29 দিন আপনি ঘরের ভিতরেই থাকবেন মোটামুটি, শীতকাল পড়ে গিয়েছে, আপনার বাইরে যাওয়া নিরাপদ নয়, এই সমস্ত অনেক কিছু থাকে। তো এই সমস্ত আচরণবিধি মানতে গিয়ে এক পর্যায়ে আপনি নিজের সক্রিয়তা হারিয়ে ফেললে, আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন সুস্থ থাকার জন্য, তখন আপনার ব্যায়াম করতে ইচ্ছা করবে না, তখন মনে হবে যে আমি কেনই বা এখানে আছি বা কেনই জীবিত আছি আমি। অনেক সময় ডিপ্রেশন ধরে ফেলে মানুষকে। অবশ্যই আমাদের সবার একদিন শেষ হবে দিন, কিন্তু আপনার যারা যারা, সবাই না, হয়তো যারা যারা উৎসাহিত, সেক্ষেত্রে আপনি হয়তো একটা ব্যায়ামের রুটিন বানাতে পারেন যে না আমি সপ্তাহে মঙ্গলবার দিন এবং বৃহস্পতিবার দিন এক্সট্রা আমি ব্যায়াম করে নিব। বা খাওয়ার ব্যাপারে আপনি সচেতন হবেন যে না আমি হয়তো তেলযুক্ত বা এক্সট্রা গরুর মাংস আমি খাবো না ওই দিনকে। মনে রাখতে হবে যে আমরা গরুর মাংসের মাধ্যমেই বা গরু খাসির মাধ্যমে আমরা কিন্তু গুরুতর হৃদরোগে আক্রান্ত হচ্ছে, এই সম্বন্ধে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। তো আপনার এই খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। আরেকটা হলো যে
ট্রান্স ফ্যাট নামে একটা জিনিস আছে যেটা আপনার ফ্রিজের মধ্যে খাওয়া রাখার পরে সেটা যখন আপনি মাইক্রোওয়েভে আপনি গরম করলেন, তখন ভেজিটেবল অয়েল দিয়েও যদি আপনি রান্না করে থাকেন, সেই ভেজিটেবল অয়েলটা বিষাক্ত ট্রান্স ফ্যাটে পরিণত হয় এবং সেটা গরুর চর্বির থেকেও বেশি বিধ্বংসী, রক্তনালীর ভিতরে গিয়ে সেটা বাসা বাঁধে এবং রক্তনালীকে অনেকখানি সংকুচিত করে দেয়। তো এটাও একটা আমার মনের সন্দেহ, যদিও এটা গবেষণা প্রতিষ্ঠিত না, কিন্তু আমার মনের সন্দেহ যে আমরা তো এই ট্রান্সফ্যাট মানে কি ধরনের খাবারের মধ্যে ট্রান্সফ্যাট থাকে এবং সেটা আমরা মানে কি কি একটু যদি উদাহরণ দিয়ে বলেন যে এই খাবারগুলোতে থাকে, এগুলি আমরা যখন আবার গরম করি তখন সেটা আরো বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে। জি, ট্রান্সফ্যাট যেটা আমরা বাইরে থেকে কিনছি সেখানে আপনার ট্রান্সফ্যাটের পরিমাণ আপনার প্যাকেজের ভিতরেই লেখা থাকে এই পরিমাণ ট্রান্সফ্যাট। আর আমরা যেটা ট্রান্সফ্যাট সৃষ্টি করছি ঘরে আমাদের কিচেনের ভিতরে, সেটা হলো ভেজিটেবল অয়েলের মাধ্যমে আপনার রান্না বান্না হলো। গরু মাংস ছাড়াও, গরু খাসির মাংস ছাড়াও আপনি ধরেন কোন রকম ভাজি করলেন ভেজিটেবল অয়েলের মাধ্যমে এবং সেটা ফ্রিজে চলে গেল, অনেক পরিমাণে রান্না হলো এবং আপনি প্রতিদিন একটু একটু করে গরম করে খাচ্ছেন। যখন আপনি মাইক্রোওয়েভে আপনি গরম করে খেলেন, ওইটার ভিতরে যখন ভেজিটেবল অয়েল যখন 2 বার ফুটানো হলো, তখন ওখানে একটা মেজর অংশ আপনার ট্রান্সফ্যাটে পরিণত হলো। আচ্ছা, ট্রান্সফ্যাট তখন আপনার রক্তনালীর ভিতর দিয়ে যখন যাত্রা করে তখন সেখানে সে বাসা বাঁধার চেষ্টা করে, মানে সেটা অনেক খারাপ, সেটা সেখানে বসে যায়। তো তার মানে হচ্ছে যে যে আমরা যে খাবারটা রান্না করছি মানে সেটা যদি গরম করতেও হয় মানে বেশিবার গরম করা যাবে না, যেটা বললেন যে একদিন বা 2 দিন আপনার খাওয়ার পরে আপনাকে আবার নতুন করেই রান্না করতে হবে। মানে আপনার সুস্থ থাকাটা কিন্তু একটা বড় চাকরির মতো, সেখানে আপনাকে অনেকখানি খেটে খুঁটেই শরীরটাকে আপনার সুস্থ রাখতে হবে। সেটা আপনি একটা কথা খুব বলছিলেন যে একটা বয়স্ক মানুষ প্রতিদিন যখন একই ধরনের কাজ করছেন, তার কোনো কাজ নাই, আসলে তো একটা সময় তার এই মানে এরকম একটা রুটিন কাজ প্রতিদিন সপ্তাহে 7 দিন যখন করেন, তার মধ্যে তো একটা মানে অনুভূতি চলে আসে যে তার লাইফটা আসলে অর্থহীন, সে মানে জাস্ট একই কাজ করে যাচ্ছে, কোনো কাজ নাই, কোনো মানে নিজস্ব কিছু নাই। এই জন্যই যেটা বললেন যে নিজেরা কিছু করা, মানে নিজে থেকে যদি ব্যায়ামটাও সে হয়ে যায় আমি এটা করবো, আমি এখানে বেড়াতে যাব, এই ইচ্ছাটা যদি সে করে এবং তার প্রতিফলন যদি ঘটাতে পারে, সেটা অনেক বেশি তাকে এই মানে সুস্থ রাখতে সাহায্য করবে। জি, এখানে আপনার সব পরিবারের অন্যান্য সদস্যের সহযোগিতা অনেকখানি, সেটাই মানে এটা তো বটেই। এবং আরেকটা জিনিস হলো যে তারা কিন্তু সোর্স অফ আর্নিং হিসেবেও মানে এদেশে ব্যবহৃত হচ্ছে, যেহেতু আপনার হোম কেয়ারের মাধ্যমে যে টাকাটা জেনারেট হচ্ছে, সেই টাকাটা কিন্তু ওনারা অনেকটা পাচ্ছেন না, ওনারা হয়তো 50% পাচ্ছেন বা পাচ্ছেন না, এটা বাস্তবতা। ওনারা এক ধরনের মানে এক ধরনের পরিস্থিতিতে আপনার জিম্মি অবস্থায় আছেন। আরেকটা জিনিস হলো যে ব্যায়ামের মধ্যে কিন্তু মানে বিজ্ঞানসম্মত ভাবে যে যুক্তিতর্কের মাধ্যমে যে উপকারিতা, এর বাইরেও কিন্তু আরেকটা উপকারিতা আছে, যে আপনার যখন একটা মানুষ বেশি করে ব্যায়াম করছেন তখন তার শরীরে, পুরুষদের শরীরে এবং মহিলাদের শরীরে, দুজনের শরীরে কিন্তু টেস্টোস্টেরন যে হরমোনটা আছে, যেটা মেল হরমোন, মহিলাদের শরীরে সেই একই মেল হরমোনও কিন্তু থাকে, সেটা আপনার অনেকখানি ডেভেলপ করে, যার ফলে আপনার পারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যেমন বললেন যে না একই কাজ প্রতিদিন করতে করতে একটা বিতৃষ্ণা ধরে যাবে, কিন্তু আপনার যখন এক্সারসাইজ যখন একটা হাই স্পিডে চলে আসে একটা মানুষ, একদিনে না, প্রথম দিন না, আপনার আস্তে আস্তে করে, হ্যাঁ, তখন তারা কিন্তু অন্যভাবে চিন্তা করে, তখন তারা অনেক সুন্দর দেখে দুনিয়াটাকে, তারা একটু ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে তাদের মধ্যে অনুভূতিটা অন্যভাবে চলে আসে। যেমন বসন্তকালে মানুষের মনে এক ধরনের ভালো লাগার অনুভূতি চলে আসে, সেই জিনিসটা কিন্তু ব্যায়ামের মাধ্যমেও আসে, সেটা একটা প্রতিষ্ঠিত সত্য। কারণ এর উপরে একটা হ্যাপিনেস ফ্যাক্টর, একটা হরমোন রিলিজ হয়, এটা একটা সংক্ষিপ্ত নাম আছে, সেটার নাম হলো POMC, প্রোপিও মেলানোপ্রোটিন। তো সেটার মাধ্যমে আপনার মানুষের মধ্যে একটা হ্যাপিনেস, একটা সিচুয়েশন, যেটা ব্যায়াম করলে হয়, যেটা ব্যায়াম করলে সেটা আপনি এনহান্স করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তখন আপনার কাছে কিছুটা ভালো লাগবে, একটা গানকে হয়তো বেশি ভালো লাগবে, বা একটা নাটক দেখতে আপনার উৎসাহ থাকবে, যে আপনি বয়সের কারণে আপনি এটা দেখতে পারবেন না, যে প্রেসক্রিপশনের খপ্পরে পড়ে আপনি হয়তো নাটক দেখতেও আপনি সংকুচিত বোধ করছেন, যে আমি এটা দেখতে চাই না, বা এই সিনেমাটা আমি দেখতে পারবো না, পরিবারের অন্য সদস্যরা হয়তো এটা পছন্দ করবে না, বা এটা একটা অড হিসেবে দেখা যাবে, সেটা আপনার অন্যরকম ভাবে আপনি উন্নত করতে পারবেন। কারণ এখানে আপনার বাঁচার জন্য আপনার শরীর যদি সুস্থ না থাকে, কিছুদিন পরে আপনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে ডিপ্রেশনের দিকে চলে যাবেন। এই বই প্রকাশটা ঘটছে কোথায়? মোস্টলি ডায়াবেটিসের মাধ্যমে, মোস্টলি স্মৃতিশক্তিহীনতার মাধ্যমে, মোস্টলি ট্রাইগ্লিসারাইড খুব এলিভেটেড থাকে, ফ্যাটি লিভার হয়, পেট মোটা হয়ে যায়, এবং তারপরে এটা বোঝা যায় যে 5টা-6টা যখন আপনার রিস্ক ফ্যাক্টর একসাথে চলে আসে, তখন আপনি সে মানুষ আস্তে আস্তে একদিন সকালবেলা দেখবেন যে আপনার তার হয় হার্ট অ্যাটাক নয় স্ট্রোক হয়েছে। এর মধ্যে কেউ কেউ আবার সিগারেটে আসক্ত হয়ে যান এবং গোপনে সিগারেট খান, বা জর্দা, সাদা পাতা, এগুলি জিনিস পানের সাথে খেতে খেতে পানের প্রতি ভয়ঙ্করভাবে অ্যাডিক্টেড হয়ে যায়, দাঁত নষ্ট করে ফেলেন।
দুঃখজনক, কিন্তু মানুষ সেটাই। সবার মানসিক শক্তি সমান না এবং মানুষ এটাকে হয়তো ওভারকাম করতে পারে না। অনেকে যদি এই যে মানে দৈনন্দিন কাজকর্ম যেটা বললেন এর পাশাপাশি তো অনেকে আছেন যে সময় একটু বেশি ধর্মচর্চায় মনোযোগ দেন, সেটা কি কোনোভাবে সহায়তা করে? ধর্মচর্চা হলে আপনার একটা স্ট্রাকচার, একটা মানে আরো কিছু কাজ তো যোগ হলো, যে কাজ যোগ হলো, এটাতে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো, যেমন মুসলমানদের নামাজ যেটা, বা সেখানে আপনার উঠা বসাটা করা হইতেছে, আর সেখানে আপনি কিছুটা রুটিন মানছেন। রুটিন মানলে হয়তো অনেকে মসজিদে যাওয়ার চেষ্টা করছেন, তখন একটা হাঁটাহাঁটি হচ্ছে, সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও আপনার কিছুটা লাইনে থাকলো আর কি, ডেইলি অ্যাক্টিভিটি। আর এটা স্পিরিচুয়াল বিষয় তো আসে যে সেখানে আপনার হয়তো অন্যান্য মানুষের সাথে যখন পরিচয় হয় আপনার মসজিদে বা অন্য জায়গায়, সোশ্যাল ইন্টারঅ্যাকশন হচ্ছে, সেখানে আপনার তাদের থেকে আপনি নতুন আইডিয়া হয়তো পাচ্ছেন, নতুন ইনফরমেশন আসছে, সেখানে আপনার হয়তো মানসিক স্বাস্থ্যটা একটু বেটার হচ্ছে মানুষের সাথে ইন্টারঅ্যাকশন। সোজা কথা, আইসোলেশনটা অনেক ডেঞ্জারাস লেভেলে ছিল এবং সেটা প্রমাণিত ছিল না, ইদানিং এটা প্রমাণিত হলো, যেটা হৃদরোগের জন্য একটা অনেক বড় মানে এই আইসোলেশনটা তো আসলে আমরা যেহেতু প্রতিনিয়তই আমাদের সামনে ঘটছে, তো আমরা সেটাকে আসলে ওইভাবে রিকগনাইজ করি না। যে এবং এটা একটা প্যারালাল করে অনেকে, যে আপনার যে আইসোলেটেড থাকে অধিকাংশ সময় তারা ডেইলি 15টা সিগারেট খাওয়ার ইকুইভ্যালেন্ট আচরণ করছে। 15টা সিগারেট খেলে যেরকম আপনার শরীরে ক্ষতি হবে, সে আপনার আইসোলেশনও তাই একই জিনিস হবে। ডক্টর সি এম হাসান, আমরা অনুষ্ঠান শেষ করব, তো একদম শেষ ভাগে চলে এসেছি। আপনার আজকে আলোচনা যদি আমি উপসংহার টানি, তাহলে আপনি যেটা বললেন যে আইসোলেশনটা একটা বড় ব্যাপার, এই আইসোলেশনটা প্রতিরোধ করতে হবে এবং সেটার জন্য অনেক রকম বিষয় আছে, এবং ফিজিক্যাল এক্সারসাইজ এটা আপনি সবসময় গুরুত্ব দিয়ে আসেন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে, এবং একই সাথে সোশ্যালাইজেশনের ক্ষেত্রে বা সামাজিক যে সম্পর্ক সেগুলিকে উন্নয়ন করতে হবে প্রত্যেক ক্ষেত্রে, এবং একই সাথে আপনি খাবার দাবার এগুলোর কথা আমরা অনেকবার বলেছি, সেগুলি আমরা আজকে আর নতুন করে বলতে চাই না, আমরা জানি যে খাবার দাবারগুলো আপনি বলেছেন, তারপরে গরু মাংসের কথা বলেছেন, ইয়ে কথা বলেছেন, তারপরও এবং খাবার দাবার ট্রান্সফ্যাটের কথা বলেছেন। আমার মনে হয় দর্শক এই বিষয়গুলো যদি আমরা একটু অনুধাবন করি, তাহলে আমার মনে হয় যে যেটা বলছিলেন ডক্টর সি এম হাসান, যে 47% এক্সট্রা মানে রিস্ক ওল্ডার পিপলের মধ্যে এই আইসোলেশন, ডেথ রিস্ক, এটা অনেক বড় ব্যাপার। তো এই বিষয়টা আমরা নিশ্চয়ই গুরুত্ব সহকারে দেখবো। ডক্টর সি এম হাসান, এরকম একটা বিষয় আমার মনে হয় যেটা নিয়ে আমরা এইভাবে কখনো আলোচনা করিনি, আমার মনে হয় যে এগুলো নিয়ে আরো বেশি আলোচনা হওয়া দরকার, একই জিনিস বারবার আলোচনা হওয়া দরকার আসলে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি, আমরা হৃদরোগ নিয়ে অনেকবার কথা বলেছি, এর কারণ নিয়ে কথা বলেছি, কি কি ফ্যাক্টর আছে, চিকিৎসা নিয়ে কথা বলেছি, কখন কি করতে হবে, এবং একই সাথে এর প্রতিরোধের বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বললাম। আশা করি এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হবেন। আমাদের বলে রাখি যে আমাদের অনুষ্ঠানটি কিন্তু ইউটিউবে রেকর্ডকৃত অবস্থায় থাকে, আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারবেন। তো আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।